আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকালের আজকের আয়োজনে সবসময়কার মতো শুক্রবার ঠিক এই সময়টায় বিজয় টিভির পর্দায় আমি ফারজানা বিথি হাজির হয়ে যাই হলের জনপ্রিয় কোনো না কোনো সেলিব্রিটি গেস্টকে নিয়ে। আজ যিনি তারকালের অতিথি হয়ে এসেছেন তিনি কিন্তু নিজে তো একজন সেলিব্রিটি, তবে তিনি সেলিব্রিটি করার কারিগর এবং তার কাজ, তার কথা, তার সব কিছুতে মুগ্ধ হয়েছেন আপনারা, কারণ তার প্রত্যেকটা কাজ আপনাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে প্রত্যেকটা সময়। আমাদের সাথে আছেন দেশের জনপ্রিয় একজন মানুষ, যিনি কিনা বিগত 2 যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন থেকে শুরু করে নাটক, সিনেমা থেকে শুরু করে বড় বড় ইভেন্টে তার নাম আপনাদের সামনে সম্মানের সহিত উপস্থাপন করেছেন তার কাজের মাধ্যমে। আমাদের সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয় স্বপন চৌধুরী। হ্যালো, কেমন আছেন স্বপন ভাই? ভালো ভালো আছি, ধন্যবাদ। আপনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে সবসময়কার মতো, সবকিছু মিলে অনেক মানে বিলাসবহুল লুক যাকে বলে আর কি। স্বপন চৌধুরী দেশের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একজন কর্ণধার এবং সবথেকে বড় কথা যে অন্তঃশোবিজের চেয়ারম্যান আপনি। আপনার নামের সাথে অন্তঃশোবিজ একদম ওতপ্রোতভাবে জড়িত। সেই সাথে শুরুতে যেটা বললাম 2 যুগেরও বেশি সময় হয়ে গেছে আপনি এই অন্তঃশোবিজ নিয়ে কাজ করছেন এবং ইন্ডাস্ট্রিতে আরও অনেক আগে থেকে, যদি বলি 30 বছর তো মানে পার হয়ে গেছে অলরেডি, 32 ইয়ার্স। তো পেছনে ফিরে তাকাতে যদি বলি তখন আসলে কি দেখেন, কত দূর এগুলেন, কি মনে হয়? পেছনে গেলে আমার ভাল লাগে, কারণ ছোট ছিলাম সব দিদি বয়সে, কর্মকাণ্ডে, সফলতায়, তো সেখান থেকে এখানে আসতে পেরেছি। সো পেছনটাকে এনজয় করি, যে টার্গেট করেছিলাম একদম। এবং টার্গেটের কথা আপনি যেহেতু বললেন, দেশে বিদেশে আপনি যদি বলি যে 5000 শতাধিক মানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছু আসলে আমরা দেখেছি। দেশেও যে কোনো বড় নতুন কোনো অনুষ্ঠানের বেলায় অন্তঃশোবিজ স্বপন চৌধুরীর নামটা আসলে সবার আগে আসে। এই যে মানে দেশ বিদেশে 3 শতাধিকেরও বেশি সম্মাননা আপনি নিজে অর্জন করেছেন নিজের জায়গা থেকে। যদি ছোট্ট করে শুনি যে এই অর্জনগুলো আসলে আপনাকে কতটুকু ইন্সপায়ার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য? অবশ্যই অ্যাওয়ার্ড তো সকল কাজেরই উদ্দীপনা এবং সকল কাজের সফলতার একটা মাপকাঠি। তো আমি যে পুরস্কারগুলো পেয়েছি এবং যত সফলতা পেয়েছি সবটার পেছনেই আমার স্ত্রী অ্যাডভোকেট নাসরিন চৌধুরী। সেটা একটা সফলতা যে আমরা মিডিয়াতে থেকেও যেটুকু শোনা যায় যে একটু পারিবারিক একটু ঝামেলা হয়, হ্যাঁ, আর সবাই একটু মিডিয়াতে প্রচার করেও মজা পায়। তো তারপরে বলবো যে সত্য হোক মিথ্যা হোক একটা আমাদের কিছু আলোচনা সমালোচনা আছে, তো সেই দিক থেকে আমি খুব হ্যাপি। ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে প্রান্তর, ও ব্রিটিশ ল করেছে, তো ওর কারণেই আমার সফলতা এবং আমার ছেলে মেয়ে পরিবারের সফলতা। মানে একজন নারী আসলে কত কিছুর হাল ধরে মানে এগোতে পারে। কে জানতো যে অন্তঃশোবিজের স্বপন চৌধুরীর পিছনে এত বড় একজন নারীর হাত আছেন, যিনি কিনা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। এইভাবে আসলে পুরুষরা যদি বলে, আমার মনে হয় যে সামাজিক যে দায়বদ্ধতা আছে সেই জায়গাটা থেকে একটু হলেও মানে একটু ছাড় পাওয়া যায় নারীদের ক্ষেত্রে, যে আমার ওয়াইফ কিংবা আমার বোন কিংবা আমার মা আমাকে সামনের দিকে আসলে এগোতে সাহায্য করেছে। অন্তঃশোবিজের পাশাপাশি সে নিজে এস্টাবলিশ, একদম একদম নিজের জায়গা থেকে এস্টাবলিশ। ভালো গান করে, বাট আপনিও তো ভালো গান করেন। আমি তো গান থেকে আসা। তো এত কিছু থাকা সত্ত্বেও আমার স্ত্রী সেই তুলনায় পরিবারকে ভালো রাখতে গিয়ে গান কম করছে। অন্তঃশোবিজের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর যদি কথা বলিস তাহলে আমার মনে হয় অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমাদের আজকে তারকালয় শেষ হয়ে যাবে। তারপরে যদি আপনি কিছু যোগ করতে চান যে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো আপনার মন ছুঁয়েছে আপনার নিজের আয়োজনেই। আমার তো অ্যাকচুয়ালি যখন যেটা আয়োজন হয়েছে, এখন হয়তো আমরা এইখানে এসে বসে হয়তো ভাবছি আমরা 92-তে কী করেছি বা 2000-এ কী করেছি, বাট তখন সেটাই চার্ম ছিল। এটি আমার সফলতা এবং আমাকে ধীরে ধীরে আমার যে সিঁড়িটা এখানে নিয়ে এসছে, সেটা অবশ্যই যখন যা ভেবেছি তখন সেইটাই ছিল ওই সময়কার জন্য একটা চার্ম এবং প্রযোজ্য ওই সময়ের জন্য। তারপর তো আদনান সামি, শাহরুখ খান, সুনিধি, শ্রেয়া সবাইকে এনেছি আমি, তো বম্বে সহ সারা ওয়ার্ল্ডের অনেক শিল্পীকে এনেছি। আর গত বছর যেটা করলাম মুজিব বর্ষের সমাপনী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী আমরা হাতির ঝিলে করেছিলাম অন্তঃশোবিজের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমস্ত সহযোগিতায়। সেটা ছিল ড্রোন শো। পৃথিবীতে খুব কম দেশেই হয়েছে, অর্থাৎ 5-7টা দেশে হয়তো হয়েছে। তো আমাদের সৌভাগ্য হয়েছে যে আমাদের দেশের মতো এই উন্নত দেশে এখন যেই
শিখরে আমরা যাচ্ছি, সেই সময় এসে আমরা একটা সমঝোতা আসতে পেরেছি আমাদের উন্নতির সাথে। এমন একটি ইভেন্ট প্রয়োজন ছিল, ম্যাচ করছিল, সো ওটা করতে পেরে। যে কোনো কাজে তো আলোচনা সমালোচনা থাকে, আপনি নিজেই বললেন স্বপন ভাই। আপনি তো ক্যামেরার পেছনের মানুষ, ক্যামেরায় খুব বেশি একটা এসেছেন এরকমও না, খুব যদি বলি সহসা গত কয়েক বছর আপনাকে আমরা ক্যামেরার সামনে দেখেছি, কিন্তু অনেক আগে থেকেই তো আপনি ক্যামেরার পিছনে কাজ করেছেন, আর্টিস্টদের পেছনে আপনার অবদান অনেক বেশি রয়েছে। সো যদি জিজ্ঞেস করি যে কেমন লাগে এখন একটু ক্যামেরার সামনে আসছেন, দর্শকদের সামনে আসছেন, আগে আসতেন না, এবং আর্টিস্টরা আসলে এই বিষয়টাকে ভালোভাবে দেখে নাকি মনে করে যে না স্বপন ভাই আপনি তো আমাদের জায়গা নিয়ে নিচ্ছেন, এরকম কোনো কথা হয় কিনা? আসলে আমি পেছনে থেকে কাজ করেছি এবং এই জন্যে হয়তো সফল হয়েছি যে কাজটার মধ্যেই ছিলাম, আর কাজে ছিলাম বলে আজকে ক্যামেরা বেশি করে ডাকছে, আসছি, এবং এসে আমার বেশি ভালো লাগে যে আমার সফলতার কথাগুলো বলতে পারি, সকলেই সেই বিষয়গুলোকে তুলে ধরছে সবাই, এবং আমরা যে আর্টিস্টদেরকে সহযোগিতা করেছি তাদের এই বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান ইভেন্টে সম্পৃক্ত করতে পেরেছি দেশে এবং বিদেশে। তো সেদিক থেকে এবং আমার সাথে যে আমাদের আর্টিস্ট সব লেভেলেরই, সেটা হোক গানের, হোক নাচের, হোক ফিল্মের, সকলের সাথে একটা পারিবারিক বন্ধনের মতো আমি চেষ্টা করেছি। স্বচ্ছতা থাকবে, একটা সততা থাকবে, আমার একটা জায়গা থাকবে ভালোবাসার। তো সেদিক থেকে যেটা বললো যে শিল্পীরা জেলাস করে কিনা, আসলে না, তারা ভালোবাসে প্রত্যেকজনই, আমাদের দুজনকেই, আমাকে আমার স্ত্রীকে। আমাকে যত লোক চেনে আমার স্ত্রীকে তত লোকই সম্মান করে, এটা আমাদের প্রাউড। একদম একদম। এবং এই গল্পগুলো আরো শুনবো, আরো অনেক অনেক গল্প বাকি রয়ে গিয়েছে। অন্তঃশোবিজ কেন নাম হলো সেটিও শুনতে চাই, তবে তার আগে উপস্থাপকের যে কাজ বিরতি নেওয়া ওইটা একটু নিতে চাই। দর্শক সাথে থাকুন, চলছে তারকালয়ের আজকের আয়োজন, চলবে আরো অনেকটা সময়, কারণ স্বপন চৌধুরী আছেন, তার কাছে কারো নানা জানা অজানা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব বিরতির পর। দর্শক আপনাদের সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি তারকালয়ের আজকের আয়োজনে। বিরতির পর আমি ফারজানা আছি আপনাদের সাথে এবং স্বপন চৌধুরী আছেন আমাদের সাথে। যারা যারা আমাদেরকে টেলিভিশনে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা আমাদেরকে সোশ্যাল হ্যান্ডেলে দেখছেন তারা কিন্তু চাইলে আমাদের ফেসবুকের এই এপিসোডটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষের সাথে, কারণ ভালোবাসার মাস চলছে। স্বপন ভাই আরো একবার স্বাগত আপনাকে। একটু অন্তঃশোবিজের গল্পটা শুনতে চাই, কেন অন্তঃশোবিজ নাম হলো? ছেলের নাম অন্তর বুঝেছি, কিন্তু আপনি নিজে এই নামটা নিয়ে মানে কখনো আমি শুনিনি আপনি বলেছেন যে অন্তঃশোবিজ নামটা কোত্থেকে আসলো, এবং কে অনুপ্রেরণা দিল আসলে এই ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট এইভাবে বড়সড় করে খোলা? সবকিছুর মূলেই তো অন্তর, অন্তর যদি না থাকে তো আসলে আমার ছেলের নাম অন্তর, সেটাও আমরাই রেখেছি। অন্তর থেকে অন্তঃশোবিজ, এবং আমি খুব ভাগ্যবান যে আমার অন্তরও ইঞ্জিনিয়ার হয়েছে, সে একই সাথে আমার কোম্পানিও ওর মতো করেই মানে সফল হয়েছে। বাহ। আর এই ইভেন্টের পেছনে আমি তো গান করতাম, ব্যান্ড করতাম 80-র দশকে, এবং আমি সবসময় খুব উপভোগ করি যে কেউ সমালোচনা করুক, আলোচনা করুক। এটা যেহেতু আমাদের দেশে একটা অভ্যাসে পরিণত হয়েছে, না বুঝে না দেখেই বলে মজা পায়, সেই কারণে আমি এটাকে উপভোগ করি যে আসলে আমাকে না জেনেই একটা মন্তব্য করে বসে। তো সেই দিক থেকেই ছোটবেলা থেকে আমি যখন ব্যান্ড সঙ্গীত করতাম 80-র দশকে, তখন আমরা খুব জনপ্রিয় ছিলাম, কিন্তু তখনও দুর্ভাগ্য যে সমালোচনার মধ্যে ছিলাম, আমাদেরকে বলা হতো অপসংস্কৃতি। তখন এই আমাদের ব্যান্ডের এতটা বাজার ছিল না। তো আমরা সেই যুদ্ধেরও যোদ্ধা। আমি 3টে অ্যালবাম বেরিয়েছিল, ড্রিমল্যান্ড ব্যান্ড আমার ব্যান্ড, আমি ভোকাল ছিলাম। তো সফলতা পেয়েছি, খুব ভালো হিট করেছিল, বাট আমি তখন ভেবে নিলাম যে আমার এই সঙ্গীত করতে গেলে তো আমাকে সেই হয়তো দুর্দিন দেখতে হতেও পারে। আমি এটাকে নিয়ে একটা বাজার তৈরি করি, যে বাজারে আমাদের সকল শিল্পীরা কাজ করতে পারবে, একটা কর্মসংস্থান হবে। এটা মাথায় রেখে আমি গানটাকে একদম ছাপিয়ে দিলাম। এটা অনেকেই পারবে না, মানে 3টে অ্যালবাম পরপর ভালো গিয়েছে, তো তারপরও আমি চলে এলাম যে না, আমি এই কর্মসংস্থান করবো আমাদের শিল্পীদের। একটা জেদ আপনার ছোটবেলা থেকেই, মানে যেটা প্রচুর প্রখর কাজ করে যে আমি যেটা বলেছি ওটা করবই।
তো তখনই ভাবলাম যদি দুটা কাজ আমি একসাথে করি তাহলে হয়তো মেধাটা ভাগ হবে, তো একটাতেই মনোনিবেশ করি। তো শুরু করলাম আমার ছেলে অন্তরের নাম নিয়ে, অন্তর শোবিজ। সেই থেকেই মানে অন্তর শোবিজ অন্তর হওয়ার পরে অন্তর হব সাথে এবং তখনই আমার আমরা দুটো জিনিস করছি। একটি হচ্ছে শো প্রমোটার বলে, যেমন শো নিজের টাকা আমরা শো করছি, আর একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, যেটা আমার নিজস্ব ইভেন্টের পাশাপাশি সরকারের ইভেন্ট, কোম্পানির ইভেন্ট, সংস্থার ইভেন্ট। তো দুটো আমি খুব ভাগ্যবান যে শো বিজনেস এবং ইভেন্ট ম্যানেজমেন্ট দুটারই আমি জন্মদাতা দেশে, এবং একেবারে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি আমার সৃষ্টিকর্তার কাছে, এবং যেটা বারবার বলি আমার স্ত্রী করেছে। তো এই কারণে যে দুটা জিনিস নিয়ে আমি এগিয়েছি এবং দুটো জিনিসই আমি চরম বারবার শোনার পরে আমার মনে হচ্ছিল আজকে ভাবি থাকলেও ভালো হতো, সরাসরি শোনার মধ্যে যে একটা অন্তরে। আচ্ছা, আপনি সম্প্রতি অপারেশন জ্যাকপট সিনেমার প্রযোজনা করছেন এবং সেটির শুটিং থেকেই আজকে আসে আপনার, আপনি বলছিলেন যে হ্যাঁ গাজীপুর থেকে এসেছি, শুটিং চলছিল। একটু জানতে চাই এই বিষয়ে, অপারেশন জ্যাকপট নিয়ে আপনার প্রযোজনার পথ চলা নিয়ে। চলচ্চিত্র নিয়ে ভেবেছিলাম 92তেই শুরুর দিকে, আমি যখন গান করি। আসলে তো আমরা এই গানগুলো যে করছি, ইভেন্ট করছি, এই বাজারটা তো অনেক পরে এসছে। এই ভালোবাসার জায়গাটা, এই শিল্পটা অনেক পরে। আমাদের ছোটবেলাটা কেটেছে এই চলচ্চিত্র দেখে, সিনেমা দেখে, ফুটবল খেলা দেখে। সেই সময় থেকে নেশা ছিল, যদি কখনো সুযোগ হয় চলচ্চিত্রে সম্পৃক্ত হওয়া, অবশ্যই পেছনে থেকে, আমি পেছনে থেকে কাজ করতে পছন্দ করি। তো 92তে শুরু করেছিলাম আরেকজনম একটি ছবির নাম নিয়ে, মতিন রহমান, যিনি বাংলাদেশে প্রচুর জাতীয় পুরস্কার পেয়েছেন, মতিন রহমান। তো ওনাকে দিয়ে শুরু করলাম, সালমান শাহ ছিল। তো সব কিছু এগিয়ে যাবার পরও ওই যে কথাটি বলি, আমার স্ত্রী বলো যে অ্যাকচুয়ালি মনে হয় তোমার সাথে যায় না, আর একটু ভাবো। তো অফ করে দিলাম। সবসময় তো সময়ের অপারগতা বলে একটা কথা আছে, তো একসাথে আমরা ছোটবেলাতে রান করছি, সো ওর সম্মানের জায়গাটা রেখে আমরা অফ করলাম। বাট এখন যেহেতু আমরা প্রতিষ্ঠা পেয়ে গেছি, এখন আমাদের অনেক কাজ করার সুযোগ এসছে। এখন আমার স্ত্রী দেখতে পাচ্ছে, ও আমার প্রধান উপদেষ্টাই কোম্পানির। সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটা অ্যানাউন্সমেন্ট করলো যে অপারেশন জ্যাকপট। এই অপারেশনটা হচ্ছে পৃথিবীতে যতগুলো অপারেশন হয়েছে তার মধ্যে অন্যতম একটি অপারেশন জ্যাকপট, উল্লেখযোগ্য। কারণ হচ্ছে এই অপারেশনটাতে অস্ত্র ছাড়া অপারেশন করে আমাদের নৌযোদ্ধারা, এবং যে অপারেশনটা চালায় সেটা হচ্ছে মানে যুদ্ধ জাহাজ যেগুলো ছিল, সেই জাহাজগুলোতে ছিল শুধুমাত্র অস্ত্র এবং গোলা বারুদ। সেটাকে ধ্বংস করতে যায় আমাদের নৌ কমান্ডোরা খালি হাতে। তো এবং গিয়ে এই কারণেই সারা ওয়ার্ল্ডে প্রসিদ্ধ যে তারা সফল হয়েছে, জাহাজগুলো ধ্বংস করেছে, এবং জাহাজ ধ্বংস করার কারণেই হয়তো অতি সহজেই আমাদের স্বাধীনতা অর্জনটা সম্ভব হয়েছে। এবং যে কারণেই পৃথিবীর সেরা আরেকটি কারণ হচ্ছে একজনও সেখানে প্রাণ দিতে হয়নি। তো এই কারণে অপারেশন জ্যাকপটটি বাইরে পড়ানো হয়, অনেক দেশের নেভিতে এই টপিকসটা নিয়ে পড়ানো, মানে পাঠ্যপুস্তক আছে। তো সেই জন্য বলছি এত ভাগ্যবান আমরা লড়াই করে। সরকারি কাজ অবশ্যই টেন্ডার ছাড়া কোনো কাজ হয় না। তো সেখানে আমাদের দেশে স্বনামধন্য অনেক পরিচালক, অনেক প্রযোজক সবাই গিয়েছেন, যার যার পরিকল্পনা। একই তো জিনিস, গল্পটা তো অ্যাকচুয়ালি আমাদের ছিল, এই গল্পটা তো আসলে আমাদের নিজস্ব গল্প, সেই গল্পটাকে চলচ্চিত্রে নিয়ে আসা। তো সেক্ষেত্রে অনেকেই চেষ্টা করেছে, আমরা করেছি। তো আমাদের চিন্তা ভাবনা, অভিজ্ঞতা হয়তো ওনাদের ভালো লেগেছে, তো আমরা পেয়েছি। এবং আমাদের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট মোজাম্মেল হক সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ আমার দেখা মতে, এমন একজন মিষ্টভাষী, এত চমৎকার করে কথা বলেন। এবং একদিনের শুটিংয়ে গিয়ে উনি বলেছেন যে অপারেশন জ্যাকপট যেমন একটি পৃথিবীতে আলোচিত অপারেশন, আর আমি ওনার আয়োজন দেখে এবং আজকে এই সমস্ত কলাকুশলী দেখে আমার মনে হচ্ছে যে এই চলচ্চিত্রটি পৃথিবীর সেরা চলচ্চিত্র হবে। হোক বা না হোক, উনি যে বলেছেন আমাদের অনেক বড় পাওয়া, এবং আমরা চেষ্টা করছি। এবং ইতিমধ্যে যারা পরিচালক আছেন, আমাদের অভিনেতা যারা আমার সাথে সম্পৃক্ত, সকলেই বলছেন, মিডিয়াতেও আছে, যে আমাদের যে আয়োজন, আমাদের যে সেট ডিজাইন, আমাদের যে পরিকল্পনা, শুটিং এবং সকলের ত্যাগ, আমাদের এতগুলো হিরো তারা যে
যেভাবে হ্যাঁ আমি এটাই আসতে যাচ্ছিলাম স্বপন ভাই, আপনার আপনার মানে সিনেমায় বোধহয় প্রথম যে 80+ সুপার স্টার কাস্টিং হয়েছে আসলে, মানে এবং আমি যেটাকে সবসময় ফিল করি যে কাজ করতেই পারে, করাতেই পারে, বাট আমি প্রথম উদ্যোগ নিয়েছি, করাচ্ছি, এবং প্রত্যেকে বলছে, প্রত্যেকটা তারকা, কারণ কেউ না কেউ প্রায় 2 দিন পর পরই অনেক সাক্ষাৎকার আসছে, তো ওরা বলছে যে আমরা যে আনন্দের সাথে কাজ করছি, যে আমাকে কোট করেই বলে যে উনি যেভাবে আমাদেরকে গাইড দিচ্ছেন, আদর করছেন, সময় দিচ্ছেন, তাতে মনে হচ্ছে যে ওরা সেদিন নীরব বলেই ফেললো যে আমরা আমাদের চলচ্চিত্র সমিতির যে পিকনিকটা ছিল আমাদের সবচেয়ে আকর্ষণীয় পিকনিক, বাট আমার মনে হচ্ছে যে এটা তার থেকেও আকর্ষণীয় বলে ফেললো, যে আমরা যে এনজয় করছি, আমরা যে আনন্দ উপভোগ করছি, এবং যে ভ্রাতৃত্বের বন্ধন, একটা কাজ করতে গেলে 2-4 জন করলে তো অনেক গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ আমি ওইটাই বলছিলাম যে স্টার কাস্ট দুজন একসাথে থাকলে তো, আপনি তো মাল্টি কাস্টিং করছেন, দে আর এভরিওয়ান স্টার, সবাই আসলে সবার জায়গা থেকে সুপার হিট প্রতিষ্ঠিত, তার কাজ করছে যার যার জায়গা থেকে, খুব এখন পর্যন্ত গন্ডগোল লাগেনি না স্বপন ভাই? বলে ফেলেন গোপন কথা। না লাগবে না, এই কারণে লাগবে না, আমি যেহেতু গার্জিয়ান, আর একটু আগে বললাম আমাদের মন্ত্রী মহোদয় ভালো মানুষ, তো আমাদের এখানে আমরা সেভাবেই তাদেরকে গুছিয়ে রাখছি, বা আমাদের উপদেশ বা আমাদের শ্রম দেওয়ার চেষ্টা করছি যে তোমরা কাজটাকে সামনে রেখে, এবং ওরা খুব পরিশ্রম করছে, আশাবাদী আমাদের অপারেশন জ্যাকপটের যে মানে চলচ্চিত্রের যে অপারেশন, সেটি তো আমরা হয়তো সফল হবেন। স্বপন ভাই আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে অসম্ভবকে সম্ভব করাই হলো অনন্ত জলিল, এরকম একটা ডায়লগ দিয়েছিলেন, আপনার মনে আছে কিনা, এবং এটা খুব ভাইরাল হয়েছিল। এখন তো ভাইরাল শব্দটা আছে, তখন তো ভাইরাল ছিল না, বাট এটা খুব মানে এখন পর্যন্ত এটা বললেই তার কথা আসে। কিন্তু আপনি হলেন প্রথম ব্যক্তি যিনি আসলে এই কথাটা বলেছিলেন একটা অর্থকণ্ঠ পত্রিকায় আপনার প্রচ্ছদে, সেখানে বলেছিলেন নাথিং ইজ ইম্পসিবল, এবং সেটাই কিন্তু আপনি আপনার সিনেমায় অনন্ত জলিলকে নিয়ে করে দেখালেন। মানে এই গল্পটাও একটু শুনবো, দর্শক তো জানতে চায় যে প্রথম তিনি তার স্ত্রী ছাড়া সস্ত্রীক সিনেমা যিনি করেছেন। হ্যাঁ, কি করে সম্ভব হলো? হ্যাঁ, এটাও বলবো আমার ভাগ্য, এবং তার সুদূর প্রসারী চিন্তা আমি বলবো, কারণ নিঃসন্দেহে অনন্ত জলিল তার ব্যবসায়িক সফলতা পেয়েছে তার নিজস্ব ব্যবসায়, এবং একজন মানুষের যদি জ্ঞান না থাকে অবশ্যই হতে পারে না। তো সেই কারণেই, এবং আমি যে দিক থেকে তাকে দেখি, যে ও কিন্তু চলচ্চিত্রের জন্য আমার মনে হয় যে সে উদারপন্থী, কারণ ওর নিজের টাকা খরচ করে, নিজের স্ত্রীকে নিয়ে যেভাবে সময় দিচ্ছে, একের পর এক টাকা খরচ করছে, এবং আমি যেটুকু শুনেছি, আমি তো প্রথম এলাম চলচ্চিত্রে, তো আমি এই বলেই ফেললাম যে আমার ছবিতে তো এইভাবে আসতে হবে, তো রাজি হয়ে গেল বলেই আমি ভেবে নিলাম যে সে আসলে আরো বড় যোদ্ধা চলচ্চিত্রের জন্য। আপনার এবার আমি আপনার গোল্ড নিয়ে কথা অনেকক্ষণ ধরে সহ্য করতেছি স্বপন ভাই, আপনি সামনে বসে আছেন, এই যে হাতে মানে 2 হাতে আঙুলে, তারপরে গলায়, সব সময় মানে অনেক সময় তো মানে জুতো দেখলেও মনে হয় এটা গোল্ডের। হ্যাঁ, সো এই গোল্ডের গল্পটা শুনতে চাই। আসলে আমি ছোটবেলা থেকেই ওই পোশাকের প্রতি বা একটা আলাদা অন্যরকম একটা ফ্যাসিনেশন ছিল, চেষ্টা করেছি, তো সেই দিক থেকে আমার আসলে এই সাজসজ্জাটা থাকে। স্বর্ণকে ভালোবেসে নয়। আচ্ছা, তো কিন্তু সব তো স্বর্ণেরই, আবার ডায়মন্ডও আছে কিন্তু এর মাঝখানে। হ্যাঁ, এটা সুবিধাটা একটাই যে রংটা জ্বলে না, সেই কারণে হয়তো, বাট এটা নয় যে দেখাবার জন্য এমন কিছু না। আচ্ছা আচ্ছা, তো এটা আপনার শখ? আমার শখ, এবং আমার পুরো পরিবার সাপোর্ট করে, এবং আমার মেয়ে অনেক। কিন্তু একটু সতর্কও তো থাকতে হয় না চলাফেরা করতে গেলে, যে এত এত স্বর্ণ নিয়ে ঘুরছেন? এটা আমি খুব ফিল করি, আমি আমার সৃষ্টিকর্তার প্রতি খুব দুর্বল। আচ্ছা, আমরা পুরো পরিবারই আমরা নামাজ পড়ি, তো সেদিকে বিশ্বাস করি মানুষকে না ঠকালে কেউ আমার জিনিসপত্র নেবে না বা আমাকে ঠকাবে না, এবং সেটা প্রমাণ পেলাম তো অনেক বছর তো হয়ে গেল। একদম একদম, নিশ্চয়ই এরকম করে আরো এগিয়ে যাবেন স্বপন ভাই। আমাদের কুইক কুইজ আছে একটা, কিন্তু তার আগে বিরতি নিতে হবে, বিরতি থেকে ফেরত এসে আমি কুইক কুইজ রেডি করে আপনার সাথে কুইক কুইজ নিয়ে খেলবো। দর্শক আপনারা সাথে থাকুন, চলছে তারকালের আজকের আয়োজন। স্বপন চৌধুরী আছেন আমাদের সাথে, তার সাথে ইন্টারেস্টিং যে কুইক কুইজ সেটা খেলবো। বিরতির পর আপনাদের নিয়ে ফেরত আসছি। দর্শক আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি তারকালের আজকের আয়োজনে বিরতির পর, এবং আমাদের সাথে আছেন
কাশি শুনেই বুঝে গেছেন নিশ্চয়ই স্বপন চৌধুরী। স্বপন ভাই, আমাদের তারকালের খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্ট, সেটা হলো কুইক কুইজ, এবং সেখানে দেখা যায় যে বরাবরই তারকারা একটু ভয় পায়, কারণ একদম শর্ট এবং অনেস্ট অ্যান্সার দিতে হয়। তো আপনাকে সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা বলি, সেটা হলো যে কুইক কুইজে যদি আপনি ভালো করেন তাহলে আমরা কিছুই দিব না। না, ওই যে বললাম যদি পারি স্বপন ভাইয়ের হাত থেকে কিছু খুলে রেখে দিব। ওই যে বললাম যা পেয়েছি এটা অনেক। রেডি? চৌধুরীরা কেমন হয়? পান থেকে চুন খসলেই খপ করে ধরে ফেলে, রোমান্টিক ইমোশনাল, গরিবের পিঠে চাবুক, নাকি স্বপ্নবাজ পরিশ্রমী? স্বপ্নবাজ পরিশ্রমী, বিশেষ করে স্বপন চৌধুরীর জন্য। ওকে। স্বপন চৌধুরী মানেই অন্তর শোবিজের ট্যাগমার্ক। শোবিজের কিছু নায়ক নায়িকার নাম বলবো, আপনি একটা করে ট্যাগমার্ক দিবেন। শাকিব খান, ভালো করছে। অপু বিশ্বাস, তার জুটি। শাবনূর, ভালো অভিনেত্রী। সালমান শাহ, অবশ্যই অনেক ভালো। সিয়াম, আমার দেখা হয়নি ছবি, পরিমণি, একেবারেই জানা নেই। আচ্ছা, বুবলি, ইদানিং তো আসলে দেখা হচ্ছে না। রোশন, আমার মনে হয় খুব ভালো করবে। শুভ, ছবি দেখা হয়নি। ওকে, নুসরাত ফারিয়া, ছবি দেখা হয়নি। অনন্ত জলিল। যেহেতু আমার ছবির খুব ভালো একটা চরিত্রে করছে, এবং আমি নিয়েছি, এই জন্যে বলবো না ভালো করছে, ওই যে বললাম সে খুব পরিশ্রম। আজকেও সে 5:10 শুটিং স্পটে পৌঁছেছে এবং 6টা থেকে শুটিং শুরু হচ্ছে, ভোর 6টায়। বাহ। বর্ষা, ওর ভালোবাসা। জায়েদ খান, সমাজসেবক, নিপুণ, যোগ্য নেত্রী। ওকে। কতবার প্রেমে পড়েছেন? ছোটবেলা যখন বুঝতে শিখবো, 8-9-এ পড়া, তখন থেকেই আমার এই এতবার বলা আমার স্ত্রী। তখন থেকেই বাল্য বন্ধু, প্রেম, সংসার, তারপর পরিণয়, ব্যবসা, সবকিছু। আপনার প্রথম ক্রাশ কে ছিল ভাবি ছাড়া? থাকে না যে টিচারকে দেখে ভালো লেগেছে, কিংবা অন্য স্কুলের কিংবা অন্য ক্লাসের বড় কেউ, ছোট কেউ? আমার ক্রাশটা আমার স্ত্রী জানে, মাধুরী দীক্ষিত। সেটা কেন, তার সাথে মিল আছে বলে, এর বাইরে নয়। সিনেমার স্বপ্নের নায়িকা কে আপনার? মাধুরী দীক্ষিত। জীবনে অন্তর শোবিজের চেয়ারম্যান না হলে স্বপন চৌধুরী কি হতেন? হয়তো গায়ক, যেহেতু গান দিয়ে শুরু। অনেক স্বপ্ন থাকে আমাদের, আপনারও আছে নিশ্চয়ই। যদি বলি কোন দেশ বিদেশের নায়িকাকে গোলাপ ফুল দিবেন এবং কি কারণে? আমি জানি মাধুরী দীক্ষিত, হ্যাঁ, কিন্তু কি কারণে? এখানে তাকেও দিব না, এখানে দিব আমার এই যে জগৎটা তৈরি করেছি। এবার আমাকে অনেকে বলে, লাইক সাকিব খান, ও বাসায় গেল, তো দুজনে ছবি তোলা হলো, তো ছবিটা দেখেও আমাকে বললো যে ভাই হিরো আমি না আপনি। তাই বললাম না, তুমি ছোট ভাই, তুমি হিরো, বাট আমাকে যেহেতু বলেছো আমিও হিরো, বাট আমি আমার জগৎ এন্টারটেইনমেন্টের হিরো। তাই আমি বলছি আমি সেই নায়িকাকে দেব যে আমার জগতের নায়িকা, অ্যাডভোকেট ভাবি। ওকে। কাকেও কেন বকবেন আর কাকে নিয়ে আফসোস করবেন? কাকে বকবেন এটা একটু শুনি, এবং কেন? ভাবিকে তো জীবনে আপনি বকবেন না। থাকে না যে অমুক নায়িকাকে বকবো কারণ ও এই নায়িকা কেন, যাকেই নাকি শুধু নায়িকাকে এখন তো চলচ্চিত্র প্রযোজক হয়েছে, নায়ক নায়িকা নিয়েই থাকতে হবে। তাকেই বকবো যে তার অভিনয়ের জায়গাটাকে যদি অবহেলা করে। আচ্ছা, আর কাকে নিয়ে আফসোস করবেন? যে থাকে না অনেক ভালো অভিনেত্রী ছিল কিন্তু সুযোগ পেয়েছে, মিস করেছে এবং ঠিকঠাক মতো ইউটিলাইজ করেনি। যারা সুযোগ পাবার পর একটু হয়তো ওই জায়গাটা থেকে সরে যায়, হোক ফিজিক্যালি, হয়তো তার আমার যেটা হয় ম্যাক্সিমাম হয়তো ফিটনেসটা কমিয়ে ফেলে, যেটা বলে সবাই খেতে খেতে হয়তো বা, তো ওইটাকে আমি বলবো যে দুর্ভাগ্য, যে একটা জায়গা পাবার পর জায়গাটাকে ধরে রাখা। একদম। একাডেমিক কোনো পরীক্ষায় কি স্বপন চৌধুরী কখনো ফেল করেছিল? না, আমি খুব একাডেমিক পরীক্ষাটা আমার খুব ভয়, কারণ ছোটবেলা থেকে চেয়েছিলাম আমার ভিতরে যা আছে সেই অর্জনটা দিয়েই আমি কিছু করব, শিক্ষা দীক্ষা দিয়ে নয়। এবং এই নিয়ে আমার স্ত্রীর সাথে অনেক তর্ক এখনো চলে, কারণ ও পড়ার এত পাগল যে ও দুইজন অপোজিট না হলে তো অ্যাট্রাকশন হতো না। গত বছর আরেকবার মাস্টার্স করেছে। আচ্ছা, এখনো মানবাধিকারের উপরে, এবং সেটাও ফার্স্ট ক্লাস ফার্স্ট
এই গত বছর। তাই আমি বললাম সালেহ ছেলে মেয়ের খুবই- সাথেও পড়ছো, এবার আমার নাতির সাথে পড়ো। একদম। আমরা তো 4 জন তো সবসময় বলি, বাট আমার পঞ্চম যে ব্যক্তি, হ্যাঁ। আমার মেয়ের ঘরের ছেলে আচ্ছা, আচ্ছা। আরহাম, ওটা আমার তো মানে এখন জান। যার মানে কি আমার দুজনের, আমাদের হ্যাঁ, দুজনের, হ্যাঁ। এটা ছাড়া বাঁচি না, এবং মানে খুবই মিস করি তাকে। আচ্ছা, নিজের 3টি ভালো গুণ বলুন, ভালো অভ্যাস, শুধু গুণ। মানুষের জন্য ভাবা। আচ্ছা। আমি আমার যেটা বাহিরের দৃষ্টিভঙ্গি, সেটা শুরুতে বলেছিলাম, এটাকে বিচার করে বলে আমি ভোগ করি এবং অন্যকে একটু বোকা মনে করি, যারা না বুঝে বলে ফেলে। সকলকে নিয়ে আমাদের মিডিয়াতে তো বেশি বলা বলি করে না বুঝে। আর এখন যে একটা ওয়ার্ড চলছে ভাইরাল, আমি খুব ন্যাক্কারজনকভাবে দেখি। ভাইরাল বলতে এরকম কেন? আমি তো একটু ন্যাকেড হয়ে গেলে ভাইরাল হতে পারি। তো সো এটা কিছু মানুষের জীবন একটা কিছু হতে পারে। তো সেজন্য আমি বলি যে আমি মানুষের পেছনে থেকে কাজ করা এবং মানুষকে ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই, হাসাতে চাই, বাঁচাতে চাই, সকল ভাবনার মধ্যে থাকে মানুষ। এটা তো একটা গেল, আরো 2টো বাকি আছে। নিজের ভালো অভ্যাস। সৃষ্টি করতে চাই যতদিন বেঁচে আছি, আর আমার পরিবারটাকে নিয়ে সবসময় যেমন সমালোচনা বাইরে থাকতে চাই। তেমন থাকতে চান। আচ্ছা, আর 3টা বদ অভ্যাস বলেন। যে এই 3টা ভাবি ভালো বলতে পারতো যদিও। আচ্ছা, আপনিই বলেন। বদ অভ্যাস হতে পারে যে আমি সবসময় ভাবি যে একটু আলাদা করে নিজেকে উপস্থাপন করা। হতে পারে এটা যে আমি সবসময় এই ভাবনাটার মধ্যে থাকি। এবং থাকতে গিয়ে লেট করি সব জায়গায়। আর দুটো আর একটা বদ্ধপাঠ যেটা হবে যে আমি না বললে হয়তো মানুষ বলে যে আমি যে যেই পোশাক আশাকে চলি, এটাকে হয়তো অনেকে এটা অন্যরকম দৃষ্টিতে দেখে। না, এগুলো তো আপনার বদ অভ্যাস না। বদ অভ্যাস ইন আ সেন্স, স্বপন ভাই আপনি ঘুম থেকে দেরি করে ওঠেন, কিংবা আপনি মিথ্যা বেশি বলেন, কিংবা আপনি ধরেন যে সব জায়গায় যেতে লেট করেন, এরকম কোনো বদ অভ্যাস আপনার লাইফে আছে কিনা? সেটাই বলছি, একটু নিজের ব্যাপারে তো বলতে গেলে হয়তো মানুষ ভাবতে পারে যে পাচ্ছে না কিছু। হ্যাঁ, বাট আমি তো পিকচার পারফেক্ট। ওকে, পিকচার পারফেক্ট স্বপন ভাই। ওকে, ধরেন আপনার পছন্দের কোনো ছবির রিমেক বানানো হবে এবং সেখানে আপনাকে প্রযোজনার দায়িত্বটা দেয়া হলো, আপনি কোন ছবিটি, সিনেমাটি প্রযোজনা করতে যাবেন? রিমেকে আমি দেখেছিলাম দি ফাদার, কাজী হায়াৎ সাহেবের, সুচরিতা ছিলেন নায়িকা, আর বাবার ক্যারেক্টারটা ছিল, ফাদারের ক্যারেক্টার ছিল একজন বিদেশি। ওইটা আমার দাগ কেটেছে, ওইটা করতে চান? ওরকম। আচ্ছা, আলাদিনের দৈত্য আপনাকে 3টি ইচ্ছা পূরণ করবে, সেই সুযোগ রয়েছে। আপনার 3টি ইচ্ছা কি হবে তার কাছে? একটা ভালোভাবে বেঁচে থাকা, সুস্থ থাকা। একটা হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া যে সকলে আমাকে সবসময় আমার যে জায়গাটা আছে এই জায়গাটাতে রাখার জন্য দোয়া করবে, সেটুকু যেন মানে আলাদিনের দৈত্য দিয়ে দেয়। হ্যাঁ, সকলে আমার জন্য দোয়া করবে যাতে আমি এই জায়গাটা নিয়ে থাকতে পারি। আরেকটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা, পরিবার। আচ্ছা, ইন্ডাস্ট্রি কোন দিকটা আপনাকে কষ্ট দেয় স্বপন ভাই, এবং কোন দিকটা পরিবর্তন করতে চান? এই যে বদনাম বলাটা, সবাই সবাইকে পিছিয়ে টেনে রাখা। আমি মাঝে মাঝে নিউজ দেখি, আমাদের যে কিছু সংবাদ দেখে খুব কষ্ট পাই। চাটুকারি কয়েকদিন আগে দেখেছিলাম, বললো যে সাকিব খানের তুফানে উড়ে যাচ্ছে নিশুর ঘর, জাফর নিশুর ছবিটা ভালো গেল, তারপর পরে তো নিউজটা হয়েছে যে তুফান আসছে। তো এরকম শব্দ বা এরকম কিছু সংবাদ খুব পীড়া দেয় আমাকে। আমাদের কুইজ জান, এবং আপনি খুব ভালো করেছেন, কিন্তু এই যে গিফট তো নাই। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তারকালার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। এবার একটু আপনার ছোটবেলার গল্পে আসতে চাই। আপনি নিজেই বললেন যে আপনার গান দিয়ে, তো যেহেতু গানের কথা আসলো, এবং আমরা যেহেতু হয় তারকালয় আসলে আমাদের অনেক আবদার থাকে, আপনার কাছে একটা আবদার আছে, যদি 2 লাইন গান আমাদেরকে শোনান, আপনার পছন্দের যে কোনো গান। গান গাইতে গেলেও আমি সেই একই জায়গায় যাব, আমার স্ত্রীকে উৎসর্গ করে গাবো। ওকে, কারণ আমার সকল প্রাপ্তি তোর জন্য। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার অলোক বন্ধনে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমারও হাতেরও রাখি তোমার অলোক বন্ধনে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার
নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাহ 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 বাহ, একদম ভালোবাসার মাস। ভালোবাসার মাসে ফেব্রুয়ারিতে ভাবিকে উৎসর্গ করে ভালোবাসার গান, চমৎকার, জমে গেল আমাদের তারকালয়। ধন্যবাদ। স্বপন ভাই, আমরা খুব সহসা জাতীয় নির্বাচন গেল এবং আপনার মধ্যে কিন্তু একটা, মানে আপনি নিজে বললেন যে শাহরুখ খান আপনাকে ইয়ে তো ভাই লোক ভাই বলে হ্যাঁ ডেকেছিল, এই পোশাকে, এবং আপনার মধ্যে একটা রাউডি রাউডি ভাব আছে কিন্তু হ্যাঁ স্বপন ভাই। সো আপনি যেহেতু জনগণের জন্য সব সময় করছেন, বিগত 30 বছর ধরে আপনি জনগণের সেবাই তো আসলে এন্টারটেইনমেন্ট মুখ্য একটা খোরাক। সো সেই জায়গা থেকে কি ভাবনা আছে কিনা আপনি নির্বাচনে আসবেন কিনা, জাতীয় নির্বাচনে আপনাকে দেখতে পারবো কিনা আমরা ভবিষ্যতে? আমি সব সময় ভাবি একেবারে আপাদমস্তক মানুষকে নিয়ে, এবং সেই কারণে এই যুদ্ধটা করে যাচ্ছি, বিনোদন যুদ্ধ, মানুষের মনে খোরাক দেওয়ার জন্য। কে কি বললো ভাবলো একদম ভাবিনি বলে একটা জায়গায় এসেছি যখন আর কারো বলার কিছু নেই। কারণ আমি প্রমাণ করতে পেরেছি। আমার একটা ইভেন্ট হয়েছিল 2010 সালে, ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল, যদিও ভাষার মাস, এবং ওই অনুষ্ঠানটাও ছিল ভাষা মাস নিয়েই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই বছরটাতে আন্তর্জাতিক মাতৃভাষা রূপকার হিসেবে মানে রূপকার হলেন। তো সেই সময় ভেবেছিলাম যে আমি আমার দেশের নেত্রী, সারা পৃথিবীর মাতৃভাষার রূপকার হয়েছেন, একটা ইভেন্ট তৈরি করে ফেললাম, নাম দিলাম ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল। ইংরেজিতে দিয়েছি এই কারণে যেহেতু সারা বিশ্বের পারফর্মার আনবো, এবং আমার সেখানে চ্যালেঞ্জটা ছিল যে সকলকে এই বাংলায় গান করাবো। এবং ওই ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালের স্লোগানটা ছিল বাংলায় গাইবে বিশ্ব, এবং সকলকে বাংলায় গান করেছি। এমনকি পাকিস্তানের হাওয়া হাওয়া যে গিয়েছিল হাসান জাহাঙ্গীর, যেহেতু আমাদের তারাই সবচেয়ে বড় শত্রু ছিল, তাকেও গাওয়ালাম। সে গিয়েছিল সব সখীরে পার করিতে নেব আনা আনা। এবং আমি সবচেয়ে সৌভাগ্যবান এই জন্য টানলাম ওই ইভেন্টটাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যখন সম্মানের সাথে প্রস্তাব করেছিলাম যে উনি থাকার জন্য প্রধান অতিথি হিসাবে, উনি স্বাচ্ছন্দ্যে উনি গ্রহণ করেছেন এবং এসছেন। এবং গান শুনে, হয়তো উনি তো অনেক সংস্কৃতি মনা, উনি সংস্কৃতি নিয়ে ভাবেন, তো সেদিক থেকে মনে হচ্ছিল উনি হয়তো ভেবেছিলেন বিদেশিরা গাবে, হয়তো ভেঙে ভেঙে বাংলায় গাবেন। বাট আমি এই কারণে বলছি যে উনি হয়তো তখন বুঝে ফেললেন গান শুনে যে এটার পেছনে অনেক শ্রম ছিল, ওরা খাঁটি বাংলায় গান করেছে প্রত্যেক দেশে, কানাডা, উনি তখন বসে গেলেন। এত বড় ওনার দায়িত্ব ছিল ওই দিন যে সংসদে প্রশ্নোত্তর পর্ববার মাননীয় প্রধানমন্ত্রী উনি বসে গেলেন এবং বসে অনেক গান শুনলেন। এক সময় শাকিল গিয়ে বলল যে ভাইয়া কিছু তারকাদের নিয়ে আসেন, আপা কথা বলবেন। তো আমি সবাইকে নিয়ে গেলাম, আপা এত দাঁড়িয়ে কথা বললেন সমস্ত শিল্পীর সম্মানার্থে। এই জন্য বলছি ওই ইভেন্টগুলো আমি এমনভাবেই করি এবং মানুষের জন্য করি। ওটা ছিল আমার সবচেয়ে বড় ইভেন্ট, 3 দিনের ইভেন্ট এই মাতৃভাষাকে নিয়ে, এবং ওই সফলতা আমার ইভেন্টের অনেক। সেই কারণে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে আছে, এমন নেত্রী যেহেতু আছেন, তো সময় সুযোগ এলে হয়তো হবো। এবং তখনও ভাবনা থাকবে, যেমন আমি একেবারেই একটা আলাদা জগৎ তৈরি করেছি আমার সমালোচনার ঊর্ধ্বে থেকে। যদি কখনো নেতা হই সেখানেও একদম নিঃসন্দেহে সমালোচনা এবং কোনো প্রাপ্তি ওখান থেকে আনা। আমার 4 জন ওই যে এখন ফ্যামিলি মেম্বার, নাতি সহ কেউ যাবে না, কারণ ওই ক্যাটাগরি তোরা নেই, ওরা সবার অর্জন আছে। তো যদি কখনো সময় হয় নিরলসভাবে কাজ করব, সুযোগ হয় মনে করেন। অসংখ্য ধন্যবাদ স্বপন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারকালয়। এবং আপনি যখন আসেন সময় আসলে কোন দিক দিয়ে চলে যায়, কারণ আপনার নিজেরই এত প্রাপ্তি, সেগুলো নিয়ে কথা বলা, আপনি যে কাজগুলো করছেন সেগুলো আরো পাখা মিলুক, অপারেশন জ্যাকপট সাকসেসফুল হোক, সেই শুভকামনা রইল। বিজয় টিভির দর্শকদের কিছু বলার আছে কিনা? বিজয় টিভি নামটাতেই তো অনেক দুর্বলতা, যে বিজয় আমার নৌ কমান্ডো সহ সকল মুক্তিযোদ্ধারা এনেছেন, সেই বিজয়কে ধারণ করছে বিজয় টিভির নাম। এবং বিজয় টিভির যারা মালিক পক্ষই বলি, বাংলার মাস, তো আমার খুব পরিচিত, খুব ভালো লাগার মানুষ,
তো এই বিজয় টিভির যারা দর্শক, আমি প্রথমেই বলেছি আমার যারা দর্শক তারাই সকলের উপরে, তেমনি বিজয় টিভির দর্শক যারা, তাদের জন্য আমার এই ভালোবাসা, আমার এই সম্মাননা। তো সকলে বিজয় টিভিকে ভালোবাসবেন, আমাকে ভালোবাসবেন এবং আমার মানুষকে ভালোবাসবেন, সবাইকে হাসতে সুযোগ দেবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্বপন ভাই, আরো একবার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই দেখা হবে অবশ্যই। সিনেমা হলে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তারকালয়ের আয়োজন থেকে। তবে কথা দিচ্ছি আগামী সপ্তাহে আরো একবার হাজির হয়ে যাবো আপনার পছন্দের এবং ভালোবাসার হালের জনপ্রিয় কোনো না কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যেটা বলি, থাকুন বিজয় টিভির সাথে। শুভরাত্রি।